বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম কাঠিয়াট উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের অভিভাবকদের প্রতি রইল আমার সালাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো এবং নিরাপদে রয়েছ। তোমাদের পিতা মাতারাও ভালো থাকুক এই দোয়া করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের ন্যায় আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তকের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সপ্তম অধ্যায়। এটা হলো সপ্তম অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই দেশটি 1971 সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে আমরা পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হই। স্বাধীনতা লাভের পর 1972 সালে সংবিধান রচিত হয়। সেখানে আমাদের রাষ্ট্রীয় মূলনীতি, সংবিধান, বাংলাদেশ কেমন রাষ্ট্র হবে সেই দিক নির্দেশনা দেওয়া রয়েছে। বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক দেশ। বাংলাদেশের একটা নিজস্ব জাতীয় সঙ্গীত, একটি পতাকা রয়েছে। এই দেশটি আমরা এমনি পাই নাই। পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে অনেকদিন থাকার পর আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে। আমরা একটু দেখে নিই। রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠনের সরকার হলো রাষ্ট্র গঠনের একটি উপাদান। তাহলে রাষ্ট্র গঠন করতে হলে কি কি লাগে? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকারের অভিভাবক। 1 নম্বর হবে জনগণ, জনসমষ্টি রাষ্ট্র গঠনের উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। সরকার ও সার্বভৌমত্ব। তাহলে আমরা আজকে এটি নিয়ে আলোচনা করছি। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের একটা নিজস্ব সরকার রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। আইন, শাসন এবং বিচার বিভাগ, এগুলো নিয়ে সরকার পরিচালিত হয়। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নিয়মকানুন নানাবিধ কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান এর নীতি, উল্লিখিত নীতিমালা আলোকে পরিচালিত হয়। স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা রয়েছে। একটু আগে বললাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় পাঠ করে কি শিখব? সরকারের ধরন, সরকার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের বৈশিষ্ট্য, সরকারের অঙ্গসমূহ, সরকার কাঠামো কিভাবে কাজ করে, তারপরে রাষ্ট্র পরিচালনায় সুশাসন এর গুরুত্ব উপলব্ধি করতে পারবো। রাষ্ট্র পরিচালনায় সুশাসনের গুরুত্ব যে অপরিসীম তা আমরা জানব। এবার আমরা দেখব সরকারের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে সরকার ব্যবস্থা পরিচালিত হয়। কোন দেশে রয়েছে শুধু রাজতন্ত্র, কোন দেশে প্রজাতন্ত্র, তারপরে রাষ্ট্র প্রতিশাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংসদীয় সরকার। আমরা বিভিন্ন ধরনের সরকার দেখে থাকি। আমরা একটু চোখ বুলিয়ে নিই। সরকার, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। তাহলে আমাদের দেশে প্রচলিত রয়েছে একনায়কতন্ত্র। আমরা একনায়কতান্ত্রিক পদ্ধতি সামান্য স্বাধীনতার পর 1975 সালের পট পরিবর্তনের পর কিছুদিন আমরা এর রূপ দেখেছিলাম। বেশি দিন আমাদেরকে দেখতে হয় নাই, আমরা আবার ফিরে এসেছি গণতন্ত্রে। তাহলে গণতন্ত্র কেমন? এটা নিয়মতান্ত্রিক গণতন্ত্র, আর একটা হলো প্রজাতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সৌদি আরব সহ ব্রিটেন কয়েকটা দেশে রয়েছে। আমরা প্রজাতন্ত্র ফলো করি। আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রজাতান্ত্রিক, তাই আমাদের দেশের নামও রয়েছে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দেশের নামও হলো প্রজাতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ। এই প্রজাতন্ত্র আমাদের কেমন? সংসদীয়
এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা সংসদীয় পদ্ধতি ব্যবহার করে থাকি। সংসদীয় পদ্ধতিতে প্রতি 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়। জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে সংসদে যায় এবং তারা আইন পরিষদের সদস্য, সেখানে গিয়ে আইন তৈরি করে আমাদের জন্য। সরকার পরিচালিত হয়। কিভাবে সরকারের অঙ্গগুলো কাজ করবে, একটার সাথে আরেকটা কিভাবে সমন্বয় সাধন করবে, সেখান থেকেই পরিচালিত হয় এবং এই সংবিধানের আলোকেই দেশ পরিচালিত হয়। তাহলে রাষ্ট্র গঠনের জন্য লাগবে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। সরকার পরিচালিত হয় এই সব পদ্ধতিতে। এক এক দেশে, পৃথিবীর এক একটা দেশ এক একটি সরকার পদ্ধতি প্রয়োগ করে। আমরা আমাদের সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতিতে, সংসদীয়, কারণ এলাকায় গণতন্ত্র প্রচলিত রয়েছে। আমাদের দেশ প্রজাতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ। তাহলে এই গণতন্ত্র হলো উত্তম শাসন ব্যবস্থা। জনগণ দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা, সেটা হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে একটা দেশের মঙ্গল সাধিত হয়। জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা থাকে। সকল ধর্মবর্ণ গোষ্ঠীর মানুষ এখানে মতামত প্রকাশ করতে পারে। সংসদে তাদের প্রতিনিধিত্ব রয়েছে। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়ে থাকে। সরকার প্রধানত আমরা যে বললাম এই দুই ধারায় প্রচলিত হয়, প্রজাতান্ত্রিক, সংসদীয় এবং রাষ্ট্রপতি। আমরা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা ফলো করি। এই সরকার পদ্ধতি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান, যেটা আগে তোমাদেরকে বললাম। এখানে জনগণ রাষ্ট্রের মালিক। এখানে কোনো প্রদেশ নেই, একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কাজ সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। এখন আমরা দেখব এই রাষ্ট্রের রাষ্ট্রীয় মূলনীতি কি। আমাদের রাষ্ট্রীয় মূলনীতিগুলো কি? রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি কিভাবে আমরা চালাই? জাতীয়তাবাদ। এক হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই নীতির আলোকে আমাদের দেশ গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে। তাহলে জাতীয়তাবাদ একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র, অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। আমরা সেদিকেই শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র, একটু আগে বললাম, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। এখানে সকল ধর্ম বর্ণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ধর্মনিরপেক্ষতা, একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ বাস করবে, তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। এই ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং নিজেকে সমৃদ্ধ করবে। আগামী ক্লাসে বাংলাদেশের সংবিধান নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে।